আসসালামু আলাইকুম। স্বাস্থ্য খাত আবারও অস্থিতিশীল। এর আগের একটি ভিডিওতে আমি বলেছিলাম যে স্বাস্থ্য খাতকে অস্থিতিশীল করার চক্রান্ত চলছে এবং সেই প্রথম ধাপের চক্রান্ত রুখে দেওয়ার পরে এখন আবার দ্বিতীয় ধাপের চক্রান্ত শুরু হয়েছে। ডাক্তারদেরকে বাধ্য করা হয়েছে এই কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে যেতে, এবং এই ডাক্তারদের নিরাপত্তা ইস্যুতে তারা যে কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে গিয়েছে তার পিছনের ঘটনাগুলো একটু আমাদের তলিয়ে দেখা উচিত। ঘটনার শুরু 30 তারিখ রাত 3টার দিকে, যে সময় ঢাকা মেডিকেলে একটি পেশেন্ট আসে, বিইউবিটির একজন স্টুডেন্ট। সে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট করেছিল। রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট নিয়ে সে যখন ভর্তি হয় তখন তার জিসিএস স্কোর বা গ্লাসগো কোমা স্কেল যেটি ছিল সেটি ছিল 5/15। একজন সুস্থ মানুষের জিসিএস স্কোর থাকে 15/15। যেই জিসিএস স্কোর দিয়ে আমরা একটা মানুষের ব্রেইন কতটুকু কাজ করছে, তার অঙ্গ প্রত্যঙ্গ কতটুকু ঠিক আছে, আমরা এই ব্যাপারগুলো আসলে নির্দিষ্ট করে বললে দেখে থাকি। তো তার স্কোরটি ছিল 5/15। 5/15-এর একটি পেশেন্টকে সার্ভাইভ করানো অত্যন্ত ডিফিকাল্ট, এবং এই অবস্থায় পেশেন্টকে যারা এনেছিল তারা কোনো ধরনের কোঅপারেটিভ অ্যাটিটিউড নিয়ে কোনো কাজ করেনি। তাদেরকে যখন বন্ড সই করতে বলা হয়েছিল ইমার্জেন্সি অপারেশনের জন্য, তারা সেই বন্ড সই করেনি। পেশেন্ট পার্টিকে ব্লাড ম্যানেজ করতে বলা হয়েছিল, রাত্রে 3টার দিকে তারা সেই ব্লাড ম্যানেজ করতে পারেনি। এখন ব্লাড ছাড়া যদি পেশেন্টকে ওটিতে নিয়ে অপারেশন করা হতো এবং পেশেন্ট যদি এক্সপায়ার করতো, তখন ডাক্তারের দোষ হতো যে কেন ব্লাড ছাড়া অপারেশন করা হলো। আবার ব্লাড নেই বলে যে অপারেশনের টেবিলে নেওয়া যাচ্ছে না, সেটিও ডাক্তার বা যারা ওখানে আছেন তারাও বারবার বলছিলেন যে এই পেশেন্টকে নিয়ে কিন্তু আমরা সমস্যার মধ্যে পড়তে যাচ্ছি। পরবর্তীতে দুর্ভাগ্যজনকভাবে সেই পেশেন্ট এক্সপায়ার করে। সেটি ভোর 6:30টার ঘটনা। 6:30টায় পেশেন্ট এক্সপায়ার করার পরে, যেহেতু এটি রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট এবং এখানে কিছু মেডিকো লিগাল প্রসিজিওর আছে, তার লাশ হাসপাতালের মর্গে রাখা হয়। দুপুর বা বিকাল 4টার দিকে, বিকাল 4টা 4:30টার দিকে 40-50 জনের মতো মানুষ, তারা কেউ কেউ নিজেদেরকে স্টুডেন্ট হিসেবে পরিচয় দিচ্ছিলেন, তারা কেউ কেউ নিজেদেরকে পেশেন্ট পার্টি হিসেবে পরিচয় দিচ্ছিলেন। তারা অতর্কিতে নিউরো সার্জারির যে অপারেশন থিয়েটার, সেই নিউরো সার্জারির অপারেশন থিয়েটারে যান, অপারেশন থিয়েটার ভাঙচুর করেন, সেখান থেকে ডাক্তারদেরকে মারধর করেন। ডাক্তারদেরকে নিউরো সার্জারির ওটি থেকে মারতে মারতে হসপিটালের ডিরেক্টরের রুম পর্যন্ত নিয়ে আসেন। তাদের একটাই কথা, এখানে অবহেলা করা হয়েছে। কিন্তু পেশেন্ট পার্টির নিজেদের অবহেলা তারা চোখে দেখতে পারেননি, তারা চোখে দেখেননি। তাদের একটি কথা, এই ডাক্তারদেরকে শাস্তি দিতে হবে, অন্যথায় তাদেরকে ক্ষতিপূরণ দিতে হবে। সো এখানে ডক্টরদের নেগলিজেন্সি কতটুকু ছিল সে ব্যাপারটিকে আমরা অবশ্যই তদন্ত করে দেখতে পারতাম, কিন্তু তদন্ত করার আগেই এই যে আমি ডক্টরদেরকে পিটালাম, ওটি ভাঙচুর করলাম, একটি হাসপাতালে ঢুকে গেলাম, যেটি একটি কেপিআই বা কি পয়েন্ট ইনস্টলেশন, এই কাজগুলো যে করলাম, ছাত্র জনতার এই রূপটি আসলে কতটুকু যুক্তিযুক্ত সেটি একটি প্রশ্ন এখানে থেকে যায়। পরের ঘটনাটি হচ্ছে সেই দিনই 4টার দিকে, যখন এই ঘটনা ঘটলো 4টা 4:30টার দিকে, তারপরে রাত 11:30টার দিকে একটা খুবই বাজে ধরনের ইনসিডেন্ট ঢাকা মেডিকেলের ইতিহাসে। সেটি হচ্ছে যে একজন রুগী, তিনি চাপাতির কোপ খেয়ে, দুটি গ্রুপের মারামারির মধ্যে একজন পেশেন্ট চাপাতির কোপ খেয়ে তিনি ঢাকা মেডিকেলের ক্যাজুয়ালিটিতে এসেছিলেন। আসার পরে যারা তাকে আঘাত করেছিল, চাপাতি দিয়ে আঘাত করেছিল, সেই গ্রুপটি ক্যাজুয়ালিটির মধ্যে চাপাতি নিয়ে প্রবেশ করে আহত অবস্থায় যে রুগীটি ছিলেন তাকে ওই ক্যাজুয়ালিটি ডিপার্টমেন্টে তাকে হত্যা করা হয়। হত্যা করে তারা চলে যান। সো এই যে একটি গ্রুপ চাপাতি নিয়ে ক্যাজুয়ালিটিতে এসে পেশেন্টকে মেরে চলে গেলেন, এবং তাদেরকে কেউ প্রতিহত করতে পারলো না, প্রতিহত করার চেষ্টা করলো না, সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছিলেন না। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে যখন বলা হয়েছে তারা 45 মিনিট পরে সেখানে এসেছেন। এই যে ঘটনাগুলো ঘটেছে, এই ঘটনাগুলো কি আসলে মানে কোইন্সিডেন্স নাকি এটি পরিকল্পনা করে ঘটনা হচ্ছে? ঠিক একই রকম একটি ঘটনা ঘটেছে আবার, যখন একটি বিষ খাওয়া রোগী, তিনি স্লিপিং পিল নিয়েছিলেন 16টি। 16টি স্লিপিং পিল নিয়ে তিনি গিয়েছিলেন কুর্মিটোলা হাসপাতালে। কুর্মিটোলা হাসপাতাল থেকে তাকে রেফার করা হয়েছিল ডিএমসিতে। আসার পথে পেশেন্ট একেবারেই আনকনশাস হয়ে পড়েন, তিনি মানে একদম মুমূর্ষু অবস্থায় ছিলেন। হাসপাতালে আনার পরে পেশেন্ট মারা যায়। স্লিপিং পিল খাওয়া বা এই যে 16টি ওষুধ খেয়ে যিনি এসেছেন, তিনি তো হাসপাতালে মারা যেতেই পারেন, ডাক্তাররা চেষ্টা করেছেন বাঁচানোর, পেশেন্ট বাঁচানো যায়নি। সেখানে তারা ওয়ান স্টপ ক্রাইসিস ইমার্জেন্সি যে ডিপার্টমেন্ট আছে, সেখানে তারা এই পেশেন্ট পার্টির লোকজন তারা ভাঙচুর করে, ডাক্তারদেরকে তারা আক্রমণ করে, এবং সেখানে একটি তাণ্ডব অবস্থা চালানো হয়। একই দিনে 24 ঘন্টার ব্যবধানে তিনটি ইনসিডেন্টের কথা বললাম। চতুর্থ ইনসিডেন্টের কথা বলছি।
সকালের ঘটনা সরোয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে একজন রোগী মারা গিয়েছেন এবং সেখানে চিকিৎসার অবহেলা হয়েছে বলে নার্সদেরকে এবং মহিলা চিকিৎসককে সেখানে হেনস্থা করা হয়েছে, মারধর করা হয়েছে। একটু খেয়াল করলে দেখা যায় যে এই প্রত্যেকটি ব্যাপারে ডাক্তারের নেগলিজেন্স, ডাক্তারের অবহেলা কতটুকু ছিল সেটি কিন্তু কোনো ক্ষেত্রেই নিরূপণ করা হচ্ছে না। সো এখানে যে ব্যাপারটি ঘটানো হচ্ছে সেটি হচ্ছে কোন একটি জায়গায় পেশেন্ট মারা যাচ্ছে, সে পেশেন্ট কি ডাক্তারের অবহেলায় মারা গেলেন নাকি তার রোগের কারণে, রোগের যে গ্র্যাভিটি ছিল তার কারণে উনি মারা গেলেন, যে গ্রেভ সিচুয়েশনটি ছিল তার কারণে পেশেন্ট মারা গেল। এই ব্যাপারগুলো কোথাও ডিটারমিন করা হচ্ছে না, তার আগেই ডক্টরকে আঘাত করা হচ্ছে। এই এতগুলো ঘটনার পরিপ্রেক্ষিতে আজকে চিকিৎসক সমাজ যে কাজটি করেছেন তারা কমপ্লিট শাটডাউন ঘোষণা দিয়েছেন। সো কমপ্লিট শাটডাউনের ঘোষণা ঢাকা মেডিকেল কলেজে পালিত হচ্ছে, মিটফোর্ড হাসপাতালে পালিত হচ্ছে, সরোয়ার্দী মেডিকেল হাসপাতালে পালিত হচ্ছে। এই কমপ্লিট শাটডাউনের ফলে যে ব্যাপারটি ঘটবে সেটি হচ্ছে স্বাস্থ্য ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়বে। কারণ এই তিনটি ঢাকা শহরের অত্যন্ত বড় বড় হাসপাতাল, এর ঢেউ পেরিফেরিতে যে পড়ছে অন্যান্য হাসপাতালেও এই অবস্থাটা তৈরি হবে। এবং এই ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা যারা করছেন তারা হচ্ছেন স্বাধীনতা চিকিৎসক পরিষদ এবং পতিত স্বৈরাচারের যারা দোসর তারা। তারা সাধারণ চিকিৎসক যারা এই নিরাপদ কর্মস্থল চাচ্ছেন, রোগীদের নিরাপত্তা চাচ্ছেন, নিজেদের নিরাপত্তা চাচ্ছেন, যে দাবিটি অত্যন্ত যৌক্তিক, এবং সেই অত্যন্ত যৌক্তিক দাবিকে আরো বেশি মোটিভেশনের মাধ্যমে উস্কে দেওয়ার কাজ এই সাজিপের চিকিৎসকরা করছেন। তারা ডক্টরদেরকে জনগণের মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করছেন। এই যে ডাক্তারদেরকে জনগণের মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা, সেটি আদতে কি কাজ করবে? স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়লে এই অন্তর্বর্তীকালীন সরকারের উপরে তার ইফেক্ট কতটুকু হবে সেগুলো বিবেচনার দাবি রাখে। এখানে আরেকটি জিনিস একটু মনে রাখতে হবে, সেটি হচ্ছে দুটি ইনসিডেন্ট আমি একটু মনে করিয়ে দিচ্ছি যে ক্ষেত্রে আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা ঠিকভাবে পাইনি। তার প্রথম ইনসিডেন্টটি হচ্ছে আনসারদের ইনসিডেন্ট, যেখানে সচিবালয়ে আনসাররা সমন্বয়কদেরকে অবরুদ্ধ করে রেখেছিলেন, যেখানে পাশেই পুলিশ দাঁড়িয়েছিল, তারা কোনোভাবেই এখানে কোনো ধরনের বাধা দেয়নি বা আনসারদেরকে তারা সরিয়ে দেওয়ার চেষ্টা করেনি। সেখানে ছাত্রদেরকে এগিয়ে আসতে হয়েছে। এই ডক্টরদের ক্ষেত্রেও ছাত্রদেরকেই এগিয়ে আসতে হচ্ছে। ডক্টরদের ক্ষেত্রেও যে ব্যাপারটি ঘটছে সেটি হচ্ছে যে সার্জিস অলরেডি হচ্ছে ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেছে, এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে। গতকালকে ঢাকা মেডিকেলের আমরা একটি ঘটনা শুনতে পেয়েছি। ঢাকা মেডিকেলে আমাদের যে ডাক্তার ভাইরা রয়েছে তাদের গায়ে হাত তোলা হয়েছে। যে যারা হাত তুলেছে তারা কি অভিযোগ করেছে? তারা অভিযোগ করেছে সেখানে নাকি একজন যে পেশেন্ট মারা গিয়েছিল সেখানে ডক্টরদের গাফিলাতি ছিল, ওই ঢাকা মেডিকেলের গাফিলাতি ছিল। এখন প্রশ্ন হচ্ছে যে ডক্টরদের বা ঢাকা মেডিকেলের যে গাফিলাতি ছিল কিনা এটি নির্ধারণ আপনি কিভাবে করতে পারেন? কোন এক্সপার্টিজের ভিত্তিতে এটি নির্ধারণ করতে পারেন? এবং এই অথরিটিটা আপনাকে কে দিয়েছে? যদি কোনো গাফিলাতি থেকে থাকে, ডক্টরের হোক, প্রশাসনের হোক, কিংবা যে কারো হোক, কিংবা কর্তৃপক্ষের হোক, অবশ্যই তার বিচার হবে। তার বিচার একটি প্রক্রিয়াধীন প্রক্রিয়া হবে, একটি তদন্তের মাধ্যমে হবে। সেই অভিযোগটি আপনি বিএমডিসি তে করতে পারেন, কিংবা সেই অভিযোগটি আপনি প্রশাসনের কাছে করতে পারেন। কিন্তু আপনার কি অভিজ্ঞতাটুকু রয়েছে, আপনার কি দক্ষতাটুকু রয়েছে যে একজন ডক্টর তার সাথে গাফিলতি করেছে কিনা সেটি যাচাই করার? হাসনাত আব্দুল্লাহ গত রাতেই একটি পোস্ট করেছিল ঘটনার তীব্র নিন্দা জানিয়ে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে সবকিছুতেই সার্জিসকে, হাসনাতকে, সমন্বয়কদেরকে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মানুষদেরকে কেন এগিয়ে আসতে হবে? প্রশাসন কি করছে? উপদেষ্টারা কি করছেন? পুলিশ বা এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদেরকে যখন কোনো একটা ইনসিডেন্টকে কন্ট্রোল করার জন্য ডাকা হয়, তাদের আসতে সমস্যা কোথায়? স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে এই প্রশ্নটি রেখে যাচ্ছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কেন প্রোঅ্যাক্টিভলি এই ধরনের ইনসিডেন্ট গুলোকে ট্যাকেল করার জন্য চেষ্টা করছে না? স্বরাষ্ট্র উপদেষ্টার কাজটি কি? স্বাস্থ্য উপদেষ্টা আজকে পর্যন্ত এই ইনসিডেন্টে কোনো ধরনের পদক্ষেপ কেন নেননি? পরপর তিনটি ইনসিডেন্ট যখন ঘটলো, স্বাস্থ্য উপদেষ্টা কেন এই ইনসিডেন্ট গুলোকে ট্যাকেল করার জন্য সেখানে উপস্থিত ছিলেন না? কেন বারবার সমন্বয়কদেরকে রাষ্ট্র সংস্কারের এই কাজগুলোতে ঝাঁপিয়ে পড়তে হচ্ছে? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের নাম দিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের অকারেন্স করা হচ্ছে। সার্জিস আলমের নাম দিয়ে সেখানে একজন পেশেন্টের রেফারেন্স হিসেবে সার্জিস আলমের নাম উল্লেখ করা হয়েছে, যেখানে সার্জিস বলেছে যে এই ধরনের কোনো পেশেন্ট বা এদের কারোর সাথে সে পরিচিত না। তার মানে এটি একটি চক্র সংঘবদ্ধভাবে এই ধরনের একটি অ্যানার্কি সিচুয়েশন বাংলাদেশে তৈরি করতে চাচ্ছে। আমরা জানি গত 16 বছর ধরে যারা ক্ষমতায় ছিলেন তারা প্রত্যেকটি সেক্টরে তাদের নিজেদের কিছু লোক সব জায়গাতেই তারা সেট করে রেখেছেন। মেডিকেল কমিউনিটিতে এই ধরনের লোক প্রচুর আছে। তারা এই সুযোগগুলো নিচ্ছে সাধারণ চিকিৎসকদেরকে
আবেগকে পুঁজি করে সাধারণ চিকিৎসকদের প্রয়োজনীয় ব্যাপারগুলোকে সামনে নিয়ে এসে তারা এরকম কমপ্লিট শাটডাউন, ইমার্জেন্সি কাজ হচ্ছে না, আপনি একজন আহত রোগী যিনি হাসপাতালে যাবেন ইমার্জেন্সি চিকিৎসা নেওয়ার জন্য, তার কি হবে? পেশেন্ট যারা ভর্তি আছেন হঠাৎ করে কোনো একটা ইমার্জেন্সি সিচুয়েশন ডেভেলপ করে কালা ট্যাকেল করবে। সো এই স্বাস্থ্য ব্যবস্থাকে সম্পূর্ণভাবে ভেঙে ফেলা, অন্তর্বর্তীকালীন সরকারকে দুরবস্থায় ফেলার জন্য এই যে প্রচেষ্টা, এই প্রচেষ্টা রোখার জন্য উপদেষ্টাদের আরো বেশি প্রোঅ্যাক্টিভলি কাজ করা উচিত। স্বাস্থ্য সুরক্ষা আইনের দাবি চিকিৎসকরা অনেক দিন ধরে করে আসছেন। আজকে 1 তারিখে একটি রিটেন নিষ্পত্তি হওয়ার কথা ছিল, যেখানে ডাক্তার কারা লিখতে পারবেন কারা লিখতে পারবেন না, এমবিবিএস এবং বিডিএস ছাড়া অন্য কেউ ডাক্তার হিসেবে নিজেদেরকে পরিচয় দিতে পারবেন না, সেই রিটটিকেও পিছানো হয়েছে। যদিও আইন উপদেষ্টার সাথে এই ব্যাপারে কথা বলা হয়েছিল যে এই রিটটির মীমাংসা যেন আজকেই করা হয়। 65 বারের মতো আজকে 66তম বার এই রিটটিকে পিছানো হলো। সেই সাগর রুনি কেসের মতো এই রিটটি 66 বারের মতো পিছানো হলো। সো এই যে পদক্ষেপগুলি উপদেষ্টারা কেন প্রোঅ্যাক্টিভলি পদক্ষেপগুলো নিচ্ছেন না, তাদের সমস্যা কোথায়? স্বাস্থ্য উপদেষ্টা একজন চিকিৎসক নন, তার পক্ষে কি এই চিকিৎসা সংক্রান্ত ব্যাপারের খুঁটিনাটি আসলেই বোঝা সম্ভব? একজন ডক্টর উপদেষ্টা পরিষদে আছেন, তাকে কেন চিকিৎসা বা স্বাস্থ্য উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে না? অদল বদল তো আমরা কতই দেখতে পাচ্ছি। তাহলে একজন স্বাস্থ্য উপদেষ্টাকে একজন চিকিৎসক হিসেবে একজন স্বাস্থ্য উপদেষ্টাকে মনোনয়ন দিতে সমস্যাটা কোন জায়গায়? যদি না পারেন, দায়িত্ব আমাদের হাতে দেন। যদি না পারেন, উপযুক্ত ব্যক্তিকে আমরা খুঁজে দিচ্ছি, তাকে স্বাস্থ্য উপদেষ্টার পজিশনে বসান। কিন্তু তারপরেও এই এনার্কি সিচুয়েশন গুলো তৈরি করবেন না। এই অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার কাজ, তারা সেই সংস্কার কাজ করবেন না প্রতি মুহূর্তে তারা এই ধরনের এনার্কি সিচুয়েশন গুলো সেগুলোকে তারা সমাধান করবেন? তাদের আসলে আমরা কোন কাজটি করতে দিচ্ছি? আশা করব উপদেষ্টা মণ্ডলী যারা আছেন তারা এই বিষয়গুলো ভেবে দেখবেন। আল্লাহ হাফেজ।